দেখো এখানে এই চ্যাপ্টারটার বলেছে কি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তাহলে প্রথমে বুঝতে হবে যে ক্রমটা কি। দ্বিতীয় মানে তো সেকেন্ড বুঝলাম, এই ক্রম বা অর্ডার এইটা মানে কি বোঝাচ্ছে। দেখো আমরা ওয়াই সমান সমান এফ অফ এক্স, ধরো একটা অপেক্ষক আছে, আমরা যদি এক্স এর সাপেক্ষে অবকলন করি। এক্স এর সাপেক্ষে কেন করছি, কারণ এই যে ফর্মটা রয়েছে, এটা ওয়াই হচ্ছে এখানে অধীন চলরাশি আর এক্স হচ্ছে স্বাধীন চলরাশি। এটা উদাহরণস্বরূপ বলতে পারি, ধরো ওয়াই সমান সমান মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে আমরা যদি মান বসাই এক্স আর ওয়াই, দেখো এক্স এর মান আগে পুট করলে ওয়াই এর মান পাবো। মানে কাকে আগে পুট করলে পরের চলরাশির মানটা পাওয়া যাচ্ছে, মানে ওয়াই ইকুয়াল টু এফ এর আকৃতিতে আনা আছে। দেখবে ছোটবেলায় আমরা প্রশ্ন করতো যে এম কে এন এর আকারে প্রকাশ করো, দেখবে মাধ্যমিক লেভেলের অঙ্ক। তাহলে এখানে কি আছে, ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ করা আছে, তাকে তার জন্যই বলা হয় ওয়াই হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখানে স্বাধীন চল আগে পুট হবে, এবং এখান তারপরে আমরা প্রথমে আমরা স্বাধীন চলের মান বসাবো, তারপরে আমরা অধীন চলের মান পাবো। এটা 2 নম্বরে পাবো। আবার এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তুমি আবার এক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে কিছু একটা পেতে পারো। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা সিদ্ধার্থের উপপাদ্য ফেললেই আমরা ওয়াই এর সমীকরণ পেয়ে যাবো। তাহলে তখন এটা যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু মনে করো আমরা তখন অন্য একটা রূপে আসবে, তাই না? এই রূপটা তো আর এটা থাকবে না, মানে এফ এফ সম্বন্ধটা তো আর থাকবে না, এফ চিত্রণটা আর থাকছেই না। তখন সাপোজ মনে করো জি অফ ওয়াই হয়ে গেল। বুঝতে পারছো, এটাই তো বিপরীত। এটাই তো বিপরীত, তখন কি হলো, স্বাধীন আর অধীন চেঞ্জ হয়ে গেল। এটার ক্ষেত্রে আবার ওয়াই হচ্ছে তোমার স্বাধীন, এক্স হচ্ছে অধীন। বুঝাতে পারছি কি না? আরো উদাহরণ ভালো করে বোঝানোর জন্য ধরো আর একটা উদাহরণ নিই। তোমাদের এই স্বাধীন অধীন নিয়ে ক্লিয়ার ধারণা রাখতে হবে আগে। চলো, মনে করো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এখানে স্বাধীন চলকে এক্স এক্সটা স্বাধীন, মানে কার মানটা আগে পুট করলে ইজিলি পাবো, তাই না? এটা এক্স, তাহলে ওয়াই সমান সমান রয়েছে, তাহলে এটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফর্মে রয়েছে। তাহলে এর ভেতরে থাকে স্বাধীন চল আর বাইরে থাকে অধীন চল। এই ওয়াই মানে আবার পুরোটা, এক্স একজন আর এফ অফ এক্স একজন। এফ অফ এক্স মানে ওয়াই, বুঝতে পেরেছো? আবার এইটাকে যদি আমি এক্স ইকুয়াল টু, তোমরা যেহেতু ইনভার্স জানো এখন, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স ওয়াই। তখন দেখো এটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তখন এখানে এক্স ইকুয়াল টু ধরো জি অফ ওয়াই লিখলাম। তাহলে এফ মানে বোঝাচ্ছে সাইন, আর জি মানে বোঝাচ্ছে সাইন ইনভার্স। বুঝাতে পারছি মানে সম্বন্ধটা, মানে মানে চিত্রণটা কি আসছে, ক্লিয়ার? চলো এবার এইটুকু আলোচনার পর এবার আমরা আসছি, মনে করো আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফর্মে নিয়েছি। তাহলে আমাদের কথা ছিল এখানে স্বাধীন কে, তাহলে এক্স। তাহলে স্বাধীন চলরাশির সাপেক্ষে তাহলে এক্স এর সাপেক্ষে কি করবে, অবকলন করবে। অবকলন করে আমরা কি পাচ্ছি, ডি ওয়াই বাই ডি এক্স, আর এইদিকে বলা হয় এফ ড্যাশ এক্স। তাহলে এই যে একবার যে করলে, এইটাকে আমরা কি বলি, অবকল সহগ বা অন্তর্কলজ, অবকল গুণাঙ্ক, এর অনেক নাম আছে, তাই তো? এটাকে বলা হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম শুধু অন্তর্কলজ না দিয়ে যদি বলতো এটা প্রথম ক্রমের অন্তর্কলজ, তাহলে তোমাদের ভালো লাগতো। এটাকে তাহলে কি বলবো, প্রথম ক্রমের অন্তর্কলজ। বলো, বুঝতে পেরেছো? তাহলে ক্রম মানে প্রথম ডেরিভেটিভ হলে প্রথম ক্রম, এরপরে যদি আবার এটাকে ডেরিভেটিভ করি, এরপরে যদি আমি না থেমে আর একবার যদি এক্স এর সাপেক্ষে অবকলন করি, তখন হয়ে যাবে দ্বিতীয় ক্রম। তাহলে আমরা যদি আবার একবার লিখি এক্স এর সাপেক্ষে আবার অবকলন করছো, এক্স এর সাপেক্ষে আবার অবকলন করে পাই, তাহলে এটা কি লিখবো, ডি ডিএক্স অফ, লেখার নিয়ম কি, ডি ডিএক্স অফ যাকে অবকলন করছি সে, বলো তো ঠিক কি না? তাহলে এটা হবে ডি ডিএক্স অফ
এফ ড্যাশ এক্স, ব্যাপারটা এরকম তো। তখন এটাকে আমরা কিভাবে লিখবো? এটা হয়ে যাবে ডেরিভেটিভ কভার হচ্ছে দুবার, তাই ডি টু, এটা ডি স্কোয়ার না, কিন্তু ডি মানে ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার এরকম না, ডি টু মানে ডেরিভেটিভ পরপর দুবার করেছি, কাকে করেছি? ওয়াই কে, তাহলে ডি টু ওয়াই, এটার অর্থ হচ্ছে পর পর দুবার ডেরিভেটিভ করেছি ওয়াই কে, ঠিক আছে? ডি এক্স টু স্কোয়ার না, কিন্তু ডি এক্স স্কোয়ার না, ডি এক্স টু, ডি টু ওয়াই ডি এক্স টু, কারণ স্কোয়ার শব্দটা কিন্তু উচ্চারণ করা যাবে না। তাহলে এটাকে আমরা লিখবো কি? ডি টু ওয়াই ডি এক্স টু। তার মানে কি বোঝাচ্ছে? ওয়াই কে আমরা পরপর ডেরিভেটিভ করেছি, প্রথমবার ডিএক্স এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে ডিএক্স, পরের বারও ডিএক্স এর রেসপেক্টে, মানে পরপর দুইবার ডিএক্স। মানে আমি এটাকে এইভাবে ভাবতে পারি, ডি টু ওয়াই ডিএক্স ডিএক্স, প্রথমবারও এক্স এর সাপেক্ষে, পরের বারও এক্স এর সাপেক্ষে। কিন্তু আমি যদি বলি ডি টু ওয়াই ডিএক্স ডিইউ, এটার মানে কি? প্রথমবার এক্স এর সাপেক্ষে, পরের বার ইউ এর সাপেক্ষে। বুঝতে পেরেছো? কনসেপ্টটা বোঝা গেল? তাহলে এখানে আমাদের এত ডিপে যেতে হবে না, এগুলো উঁচু ক্লাসে শিখবে। তাহলে এইটা মানে আমরা কি বুঝছি সেটা আগে বোঝো, এটা দেখলে তুমি কি বুঝতে পারবে? ডেরিভেটিভ করা হয়েছে দুবার, পরপর দুবার করা হয়েছে, এবং সাপেক্ষ নেওয়া হয়েছে, প্রথমবারও এক্স এর সাপেক্ষে, পরের বারও এক্স, তাই দুই টু হয়েছে। বোঝা গেল কি গেল না? তাহলে এইখানে কি করে মিন করবো এটাকে? এখানে একটা ড্যাচ দিয়েছিলাম ফার্স্ট অর্ডারের জন্য, এবার ডাবল দেবো। মজা আছে না? ঠিক আছে, চলো আরো একটা জিনিস বলে দিই, এখানে আর একটা ভাবে লেখা যায়। এই যে ডি ওয়াই বাই ডিএক্স আছে না, ডি ওয়াই বাই ডিএক্স, এটাকে লেখা হয় ওয়াই ওয়ান। কি বলা হয়? ওয়াই দিয়ে এই সাফিক্সে ওয়ান, ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স। বোঝা গেল? তাহলে এটাকে কি লেখা উচিত এই সেন্সে? ওয়াই টু। ঠিক আছে, অনেক বইতে এখানে ওয়াই ড্যাচও থাকে, তাহলে এটাই হবে ওয়াই ডবল ড্যাচ, একই কথা। বুঝতে পেরেছ? তাহলে ওয়াই ওয়ান মানে ডি ওয়াই ডিএক্স, ওয়াই টু মানে ডি টু ওয়াই ডি এক্স টু। তাহলে এবার তোমাদের কাছে একটা কোশ্চেন করি, এটা মানে তোমরা কি বুঝছো দেখো, বলো তো? ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি, এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। এটা হচ্ছে থার্ড অর্ডার, মানে হচ্ছে ক্রম। বুঝতে পেরেছ? তাহলে এটা মানে কি? তাহলে কত এটা? এটা হচ্ছে nth অর্ডার, nth অর্ডার ডেরিভেটিভ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে অর্ডার মানে যততম অর্ডার হবে ততবার ডেরিভেটিভ করেছি। ক্লিয়ার? অর্ডার জেনে গেলাম। ঠিক আছে, এর পরের সেমিস্টারে আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব, তখন এই অর্ডারের পাশাপাশি আমরা ডিগ্রি শিখবো। তখন ডিগ্রির বাংলা হচ্ছে মাত্রা। ঠিক আছে, সেটা কি পরে, এখন দরকার নেই, এখন আমাদের নেই। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই এন। এইবার এই যে ডি টু ওয়াই ডি এক্স টু, এর তাৎপর্যটা কি? মানে এটা অ্যাকচুয়ালি কি তাৎপর্য? যেমন আমরা এর আগেই শিখে এসেছি যে ডি ওয়াই বাই ডিএক্স এর তাৎপর্য, মানে এর অর্থ বা তাৎপর্য, মানে যেটা অ্যাকচুয়ালি খালি করে গেলাম তাহলেই তো হবে না। এটা কি, যে কোনো একটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা বক্র আছে, তাই না? ধরো যে কোনো একটা বক্র নিলাম আমি, তার এক্স ওয়াই বিন্দুতে, এক্স ওয়াই বিন্দু মানে যে কোনো বিন্দু, সাপোজ মনে করো এই মুহূর্তে আমি এটা ধরে নিচ্ছি, তাহলে এখানে আমরা একটা কি আঁকবো? স্পর্শক আঁকবো।
তাহলে এই যে একটা স্পর্শক, তাহলে এই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে, চলো একটু আঁকার চেষ্টা করি। আমি অ্যাক্সিসটা নিয়ে নিলাম, ধরো এলো আমার অ্যাক্সিস। তাহলে কত কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে? এই কোণটা উৎপন্ন করেছে। সাপোজ এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে আমরা ডি ওয়াই ডিএক্স মানে কি জানি? এটা হচ্ছে ট্যান থিটা, মানে ওই স্পর্শকের প্রবণতা। এটা জানি তো, এটা তো আমাদের একটা অর্থ বুঝি। তাহলে এবার এটা কথা হচ্ছে, তাহলে এইটার অর্থ কি? এটারও তো তার মানে নিশ্চয়ই কোনো অর্থ থাকবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, তাহলে এটার অর্থটা কি হবে? এই ডি ডিএক্স অফ ডি ওয়াই ডিএক্স, এটা মানেই তো তোমার ডি টু ওয়াই ডিএক্স টু। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ডি ডিএক্স অফ, অন্যভাবে অন্য অন্য জায়গাতে একটু বুঝে আসি। ডি ডিএক্স অফ, ধরো আমরা এখানে নিলাম কিছু একটা, ধরো ওয়াই নিলাম সাপোজ, বেসিক জায়গায় যাই। এটা মানে কি বোঝানো হচ্ছিল? যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, একদম প্রথম ক্লাসে শিখেছিলাম। আর একটু ভালো করে বললে স্বাধীন চলের সাপেক্ষে অধীন চলের পরিবর্তনের হার। তাহলে এই জায়গাটা একটুখানি বোঝার চেষ্টা করো। এইটাকে মনে মনে ওয়াই ভাবো, তাহলে কি হচ্ছে? স্বাধীন চলের সাপেক্ষে ডি ওয়াই ডিএক্স পরিবর্তনের হার। বোঝার চেষ্টা করো। এটাকে যদি আমরা এরকম বলি যে এক্স এর সাপেক্ষে ডি ওয়াই ডিএক্স পরিবর্তনের হার, কথাটা ভুল বলিনি? আচ্ছা, ডি ওয়াই ডিএক্স মানে আমরা কি জানি? স্পর্শকের প্রবণতা। তাহলে এবার এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় স্পর্শকের প্রবণতা রিপ্লেস করো, তাহলে ভাষাটা কি আসছে? স্বাধীন চলের সাপেক্ষে স্পর্শকের প্রবণতা পরিবর্তনের হার। কি বুঝাতে পারলাম? তাহলে কথাটা কি এলো? তাহলে আমরা এটার অর্থ তাহলে কি বুঝলাম? এর তাৎপর্যটা কি বুঝলাম আমরা? স্বাধীন চলের সাপেক্ষে এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা পরিবর্তনের হার। বলো বুঝা গেল কিনা? খুব জটিল কিছু না কিন্তু। চলো বইয়ের অধ্যায় সংক্ষেপের সঙ্গে একটু মিলিয়ে নিচ্ছে এবার। যদি ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষকটি কোনো অন্তরালে এক্স এর সাপেক্ষে অবকলনযোগ্য হয়, হ্যাঁ অবশ্যই অবকলনযোগ্য হতে হবে, কারণ ডিওয়াই ডিএক্স এর মান তুমি যদি বের করতে না পারো তাহলে পরেরটার তো কোনো প্রশ্নই ওঠে না। মানে ছেলেই জন্মায়নি, ছেলের অন্নপ্রাশন কি করছে, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? একদম ফানি ব্যাপার হয়ে যাবে। তবে আমরা প্রথমে এটাকে কি বলবো? প্রথম ক্রমের অন্তর্কলজ বলে থাকি। এইবার যদি একে আবার আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি, তখন ব্যাপারটা এমন আসবে, সব বললাম তোমাদের। তাহলে একে আমরা এইভাবে সূচিত করব, আর এটাকে এইভাবে পড়বো, ডি টু ওয়াই ডি এক্স টু। আর এটাকেই আমরা কি বলি? এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষ নিয়েছি পরপর দুবার? এক্স এর, ওয়াই এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। বলে এইটুকু বোঝা গেল? এটা হচ্ছে একদম ডেফিনেশন। চলো নেক্সট আসছে। এই ধারণার থেকে আমরা পর পর আরো ক্রম বাড়াতে পারি, পারি না? তৃতীয় চতুর্থ এন ক্রমের অন্তর্গত, তাহলে এটা হলো তৃতীয় ক্রম। দেখো বুঝতে পারছো না? দুই নম্বরকে আবার করবো ডেরিভেটিভ, এটা 3 নম্বরকে আবার করবো ডেরিভেটিভ, এইভাবে ডট 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 দিয়ে তোমার চলে আসবে এন ক্রম। এই দেখো এন ক্রম মানে তাহলে কি? এন মাইনাস ওয়ান যে ক্রমটা যখন পাবো এন এর থেকে একটা কম, তাকে আর একবার ডেরিভেটিভ করলে এন ক্রম আসবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। আর একে আমরা কিভাবে প্রকাশ করি? ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, এইভাবে। অথবা ড্যাচ ফর্মেও করতে পারি, ওয়াই ড্যাচ, ওয়াই ডবল ড্যাচ, ওয়াই ট্রিপল ড্যাচ। এরপর রোমান নাম্বার গুলো বসবে পরে। তো এটা একটু অড, মানে এটা এখন ব্যবহার করা অসুবিধাজনক, এর থেকে এটা বেশি সুবিধাজনক, এটা বেশি চলে।
ঠিক আছে, আরো ভাবে প্রকাশ করা যায়, যেটা আমি বলিনি, দেখো, ডি ওয়াই, ক্যাপিটাল ডি ওয়াই মানে হচ্ছে ডি ওয়াই ডিএক্স, এটা প্রথম ক্রম। হুম ডি টু ওয়াই দ্বিতীয় ক্রম। দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, এভাবে। ঠিক আছে, হ্যাঁ চলো। আচ্ছা, এটা তোমাদের বলিনি, এটা তোমাদের এইচএস এর সিলেবাসের মধ্যে পড়ে না, তাই আমি বলিনি। ঠিক আছে, হুম চলো। তারপরে দেখো জ্যামিতিক তাৎপর্য, যেটা বললাম যে ডি টু ওয়াই ডিএক্স টু, অর্থাৎ ডি ডিএক্স অফ ডি ওয়াই ডিএক্স, হুম তার মানে এটা কি স্পর্শকের প্রবণতা, হুম কে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতার পরিবর্তনের হার রূপে কল্পনা করতে পারি। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ বলো, কোনো ডাউট? না না। তাহলে বলো স্যার এর কোনো ফর্মুলা নেই, না ফর্মুলার দরকার নেই তো, কারণ ডেরিভেটিভই তো হুম আগের একবার করেছে, এবার দ্বিতীয়বার করবে, প্রয়োজনে এর পরবর্তী উঁচু ক্লাসে তৃতীয়বারও করতে হবে। হুম কি বললাম, বুঝেছো? হ্যাঁ তাহলে চলো কিছু বেসিক অঙ্কগুলো আমরা একটু দেখে নেবো।